প্রিয় প্রশিক্ষণার্থী ভাই ও বোনেরা, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই শিখন ও শিখন যাচাই। শিখন ও শিখন যাচাইয়ের ইউনিট 5। আমার মনে হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা স্তরে বিরাজমান শিখন যাচাই কার্যক্রম। এই ইউনিট 5 এর উপর আমি আজকে এবং আগামী 4 তারিখ এই দুইটি ক্লাসের মাধ্যমে আমি ইউনিট 5 এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রিয় প্রশিক্ষণার্থীরা, নিশ্চয়ই আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে এই জুম অনলাইনের মাধ্যমে বিএড কলেজের প্রথম সেমিস্টারের শিখন ও শিখন যাচাই ক্লাস অত্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করছেন। তাহলে ইউনিট 5 আমি আবারও বলছি, বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা স্তরে বিরাজমান শিখন যাচাই কার্যক্রম। আপনারা ইউনিটের বিষয়বস্তুর দিকে একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে কি, আমাদের মাধ্যমিক শিক্ষা স্তরে মাধ্যমিক স্কুলে বিদ্যমান শিখন যাচাইটা কেমন আছে, কিভাবে শিক্ষার্থীদের শিখন যাচাই করা হয়। অর্থাৎ আমরা জানি প্রথমে একজন শিক্ষক হিসেবে আমরা পাঠদান করি, পাঠদানের পরেই কিন্তু শিখন যাচাইয়ের ব্যাপারটা আসে। আবার শিখন যাচাই না দুই প্রকারের হয়, একটা হলো পাঠদানের পরে শিখন যাচাই, আর একটা হলো পাঠ চলাকালীন শিখন যাচাই। পাঠ চলাকালীন শিখন যাচাইকে আমরা বলতে পারি পাঠ চলাকালীন শিখন যাচাইকে আমরা বলতে পারি কি ধারাবাহিক মূল্যায়ন। আর পাঠ শেষে যে শিখন যাচাই, সেটা আমরা 3 মাস পরে সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা বা সাময়িক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, তারপরে পাবলিক পরীক্ষা, জেএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এগুলি সামষ্টিক মূল্যায়ন। অর্থাৎ পাঠ গ্রহণের শেষে শিক্ষার্থী কতটুকু শিখন অর্জন করতে পারলো সেটা আমরা মূল্যায়ন করি। অর্থাৎ তাহলে শিখন যাচাই দুই ধরনের হয়, একটা হলো পাঠ চলাকালীন শিখন যাচাই, আর একটা হলো পাঠ সমাপনান্তে শিখন যাচাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এই ইউনিটের, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় স্ক্রিনে, দেখতে পাচ্ছেন। আজকে আমি আলোচনা করব এই ইউনিটের ভূমিকা, তো কিছু বললাম, এরপরও আমি ভূমিকা স্ক্রিনে দেখাবো। তারপরে আমার আলোচনার বিষয় হবে পরীক্ষার উদ্দেশ্যাবলী। অর্থাৎ এই যে আমরা পরীক্ষা নিই ছাত্রছাত্রীদের, সেই পরীক্ষার উদ্দেশ্যটা তো আমরা সবাই প্রাপ্তবয়স্ক, আমরা জানি যে পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হয়, কে কোন গ্রেড পায়, কে কতটুকু জ্ঞান অর্জন করেছে সেটার মূল্যায়ন করা হয়। কিন্তু এছাড়াও কিন্তু পরীক্ষার আরো অনেক উদ্দেশ্য আছে, সেগুলো আজকে আমরা শিখব। তারপরে 3 নম্বরে আমি আলোচনা করব আমাদের যে পাবলিক পরীক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে হয়, সেটা হলো জেএসসি, এসএসসি এবং এইচএসসি। যদিও আপনারা মনে করতে পারেন এইচএসসি তো স্যার ইন্টারমিডিয়েট কলেজ বা কলেজ লেভেলে না, এটা 2000 যে জাতীয় শিক্ষানীতি 2010, সেখানে কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে এইচএসসিও চলে আসে। অর্থাৎ আপনি যে বিএড এর প্রশিক্ষণটা নিচ্ছেন, সেখানে এইচএসসি পরীক্ষাটাও আমাদের চলে আসে। তাহলে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বৈশিষ্ট্যগুলি বর্তমানে কি ধরনের আমরা জেএসসি পরীক্ষাটা নিয়ে থাকি, জেএসসি পরীক্ষার বৈশিষ্ট্যগুলি কি, এসএসসি পরীক্ষার বৈশিষ্ট্যগুলি কি, এইচএসসি পরীক্ষার বৈশিষ্ট্য, সেগুলো আমরা আজকের এই ক্লাসে পর্যালোচনা করব। 4 নম্বর যেটা আলোচনা করব সেটা হলো শিক্ষার্থীর জ্ঞানমূলক দক্ষতার শিখন যাচাই। এখন জ্ঞানমূলক দক্ষতা কি, দক্ষতা কত ধরনের একজন শিক্ষার্থীর অর্জন করা প্রয়োজন, সেটা 4 নম্বর যখন আলোচনা করব ডিটেলস, তখন বুঝতে পারবেন। আর 5 নম্বর যে বিষয়টা আলোচনা করব আজকের এই ক্লাসে, সেটা হচ্ছে শিক্ষার্থীর মনোভাব পরিবর্তনে কি কি যাচাই করব। অর্থাৎ শিক্ষার্থীর মনোভাব কিভাবে জানবো, মনোভাব জানাটা অপরিহার্য কেন, এই এই বিষয়টা আমরা আলোচনা করব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি কি।
তাহলে চলুন প্রিয় প্রশিক্ষণার্থীরা, আমি ভূমিকা এখানে কিছুটা স্ক্রিনে লিখেছি, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, এর বাইরেও আমি কথা বলবো। প্রথমে আমি ভূমিকাটা একটু পড়ছি, একটু খেয়াল করুন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেসব স্তর রয়েছে তার সবগুলোতেই শিক্ষার্থীদের শিখনের অগ্রগতি যাচাই, অর্থাৎ শিখন যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। ঠিক একইভাবে মাধ্যমিক স্তর নির্দিষ্ট শিখন যাচাই প্রক্রিয়ার অস্তিত্ব লক্ষ্য করা যায়। মাধ্যমিক স্তরে বিরাজমান শিখন যাচাই কার্যক্রম নিয়ে আমরা এই ইউনিটে আলোচনা করব। এখন মাধ্যমিক স্তরে শিখন যাচাইটা কিরকম সেটা আমি যদি ভূমিকাতে একটু আপনাদেরকে ইঙ্গিত দিই। আপনারা তো আসলে অনেকেই জেএসসি পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা অবতীর্ণ হয়েছেন, এইচএসসি পরীক্ষা দিয়েছেন। মোটামুটি তিনটা পরীক্ষায় একই ধরনের বৈশিষ্ট্য, তবে কিছু পার্থক্য আছে, এই পার্থক্যগুলি আমি তুলে ধরব। আর তিনটাই হচ্ছে পাবলিক পরীক্ষা কিন্তু। আর বিশেষ করে নিচে দেখেন, এছাড়া দেশে বর্তমানে প্রচলিত জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলি আমরা এই ইউনিটে অবশ্যই তুলে ধরব। এবং শিক্ষার্থীদের মনোভাব পরিমাপের জন্য বিভিন্ন ধরনের স্কেল উদ্ভাবন করেছে। কারা উদ্ভাবন করেছে? আমাদের মনোবিজ্ঞানীগণ। এগুলি কিন্তু আমাদের বাংলাদেশের স্কুলগুলোতে তেমন একটা চর্চা বা প্রয়োগ হয় না, কিন্তু হওয়া উচিত। আপনি যদি একজন দক্ষ শিক্ষক হতে চান তাহলে কিন্তু শিক্ষার্থী যাদেরকে আপনি পড়াবেন তাদের মনোভাবটা জানতে হবে, মনোভাব বুঝতে হবে। আপনার পাঠের প্রতি আগ্রহ কতটুকু, আপনার ক্লাসের প্রতি কোনো অমনোযোগী ছাত্র আছে কিনা। অমনোযোগী ছাত্র থাকলে প্রথমে তাকে মনোযোগী করতে হবে, অর্থাৎ তার মনোভাবটা ইতিবাচক করতে হবে আপনার ক্লাসের প্রতি, পাঠের প্রতি। তখন আপনার লেকচারটা শুনবে, আপনার পাঠটা গ্রহণ করবে। খেয়াল করে দেখবেন আমরা নিজেও যে ক্লাসে মনোযোগ থাকে না বা ইতিবাচক মনোভাব থাকে না, ওই ক্লাসে কিন্তু স্যার যতই লেকচার দেখ আমার কিন্তু আত্মস্থ হবে না। তাহলে অতএব পূর্ব শর্ত হচ্ছে মনোভাব জানা। কাদের? শিক্ষার্থীদের। এই মনোভাব কিভাবে জানতে হয় এবং কিভাবে পরিমাপ করতে হয়, বিজ্ঞানসম্মত অনেক পদ্ধতি আছে, সেগুলো আমরা আজকের এই ক্লাসে জানতে চেষ্টা করব। এগুলো আবার পরীক্ষায়ও আসে, খুব ইম্পর্টেন্ট। আমি এমন একটা ইউনিট নিয়ে আলোচনা করছি, সেটা শুধু বিএড এ নয়, এটা আপনার বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজে লাগবে। প্রিয় প্রশিক্ষণার্থী ভাই ও বোনেরা, চলুন আমরা প্রথমে আলোচনা করি পরীক্ষার উদ্দেশ্যাবলী। কি কারণে পরীক্ষা নেওয়া হয় মাধ্যমিক স্কুলে? পরীক্ষার উদ্দেশ্য কিন্তু বহুমুখী, আমি আগেও বলেছি কিছুক্ষণ আগে। এখানে আমি 10টা পয়েন্ট লিখেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1 নম্বর পয়েন্টটা কি দেখেন, নির্ধারিত শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা অর্জন পরিমাপ করা। খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ একজন শিক্ষার্থী নির্ধারিত বিষয়ে আপনি 3 মাস পাঠদান করলেন বা একটা সাময়িক পরীক্ষা নেবেন, তাহলে 3 মাস পাঠদানের ফলে তার জ্ঞানটা ওই বিষয়ে সে কতটুকু অর্জন করতে পেরেছে সেটা পরিমাপ করা পরীক্ষার একটা অন্যতম উদ্দেশ্য। 2 নম্বর কি লিখেছি দেখেন, শিক্ষার্থীর ঝোঁক, প্রবণতা, বুদ্ধিমত্তা ও আগ্রহ মূল্যায়ন করা। অর্থাৎ আমরা দেখতে পাই, মনে করেন ক্লাস 8-এ 17টা সাবজেক্ট বা 10টা সাবজেক্ট, 17টা সাবজেক্ট হবে, বিভিন্ন সাবজেক্ট। এই বিভিন্ন সাবজেক্টে দেখা যায় অনেক শিক্ষার্থী ইংরেজির প্রতি খুব আগ্রহ, বা গণিতকে ভয় পায়, বা বাংলার প্রতি খুব আগ্রহ, সামাজিক বিজ্ঞানকে ভয় পায়। তাহলে এই সামাজিক বিজ্ঞানের প্রতি আগ্রহটা কম না বেশি, এটা কিন্তু রেজাল্ট বা পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে। যখন এই একটা শিক্ষার্থী সামাজিক বিজ্ঞানে নাম্বার কম পায়, তখন আমরা ধরে নিই কি তার এটার প্রতি আগ্রহটা কম, শিখনটা কম হয়েছে। তাহলে এখন শিক্ষকের দায়িত্ব কি? তাকে আগ্রহটা বাড়ানো, তার মনোভাবটা ইতিবাচক করা ওই পাঠের প্রতি, ওই বিষয়ের প্রতি। ইতিবাচক না করলে কিন্তু ওই শিক্ষার্থী ওই বিষয়ের প্রতি তার দক্ষতা কখনো বাড়বে না, শিখন কখনো পরিপূর্ণ হবে না।
3 নম্বর পরীক্ষার উদ্দেশ্য কি? পরবর্তী শ্রেণীতে ভর্তির যোগ্যতা নির্ণয় করা, এটা আপনারা সবাই জানেন। 4 নম্বর উদ্দেশ্য কি লিখেছি? শিক্ষাদানের মান নির্ণয় করা। মানের প্রশ্ন কিন্তু আমার মনে হয় বাংলাদেশে বড় একটা প্রশ্নের মুখোমুখি, না? শিক্ষার মান কমে যাচ্ছে, পরীক্ষা আছে, সার্টিফিকেট আছে, না? কিন্তু মানটা কেমন জানি অনেক ক্ষেত্রে প্রশ্ন সাপেক্ষ। এই মানটা বোঝা যায় পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ যখন আপনি দেখবেন, মনে করেন জেএসসি পরীক্ষা, আমাদের পাবলিক পরীক্ষা, কিন্তু যখনই দেখবো যে এখানে সবাই পাস করছে বা সবাই এ প্লাস পাচ্ছে, সেখানেও কিন্তু একটা প্রশ্ন দেখা দেয়, এত সহজ এ প্লাস পাওয়া? তাহলে মানটা, নাম্বারটা অতিরিক্ত হচ্ছে। ওভার মার্কিং যেরকম খারাপ একটা শিক্ষার্থীর প্রতি, আন্ডার মার্কিংও কিন্তু খারাপ। অর্থাৎ সে যতটুকু মানের, ঠিক ততটুকু মানটাই কিন্তু পরীক্ষায় রেজাল্টে বা ফলাফলে বা মূল্যায়নে প্রতিফলিত হতে হবে। তো তার জন্য শিক্ষকের প্রশিক্ষণের বিকল্প নেই। প্রিয় প্রশিক্ষণার্থী ভাই ও বোনেরা, 5 নম্বর কি উদ্দেশ্য দেখতে পাচ্ছি? শিক্ষকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করা, না? চমৎকার। আপনি মনে করেন ম্যাথের টিচার, আপনি পড়াইলেন সারা বছর বিদ্যালয়ে, কিন্তু দেখা যাচ্ছে 50 জন ছাত্রের মধ্যে 10 জন ছাত্র ফেল করলো। তাহলে ফেল কি 10 জন ছাত্র করার সাথে সাথে আমার তো মনে হয় আপনিও করেছেন, কারণ আপনি তো সারা বছর তাদেরকে ওই 50 জন ছাত্র সকলকেই ম্যাথ পড়িয়েছেন। তাহলে আমরা এখানে কি বুঝতে পারি? শিক্ষকের দায়িত্ব এবং কর্তব্যে কোনো ল্যাকিং থাকলে সেটা কিন্তু পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি, এবং ওই শিক্ষকও ভবিষ্যতে যাতে ল্যাকিং না থাকে তার জন্য সচেতন হয়, এবং স্কুল প্রশাসনও ওই শিক্ষককে সচেতন হওয়ার জন্য বলতে পারে। তাহলে আমরা পরীক্ষা তাহলে শুধু শিক্ষার্থীরা যদিও পরীক্ষা দেয়, তাহলে পরীক্ষা শুধু শিক্ষার্থীরাই দিচ্ছে না, শিক্ষকও দিচ্ছে। শিক্ষক শুধু দিচ্ছে না, বিদ্যালয় প্রশাসনও কিন্তু পরীক্ষা দেয়। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এবং প্রয়োজনে শিক্ষাদানের পদ্ধতি পরিবর্তন এবং পুনর্বিন্যাস করা। অর্থাৎ এই যে 10 জন ফেল করলো, ফেলের কারণে আমার মনে হয় শিক্ষকও দায়ী। তাহলে শিক্ষক যদি উনি একটু আত্মসমালোচনা করে, একটু নিজেকে নিজে রেকটিফাই করে, অর্থাৎ আমার টিচিং মেথডে কোথাও ল্যাকিং আছে কিনা, সে যদি আবার পুনরায় এটাকে সংশোধন করে পরবর্তীতে আরো সতর্ক হয়, তাহলে দেখা যাবে 10 জন ছাত্র ফেল না করে আবার পরবর্তীতে তারা ভালো রেজাল্ট করবে। তাহলে দেখা যাচ্ছে এটা একটা সুন্দর পরীক্ষার উদ্দেশ্য। 6 নম্বর উদ্দেশ্য কি? শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তকের উন্নয়ন সাধন করা যায় পরীক্ষার মাধ্যমে। আপনারা খেয়াল করে দেখবেন, শিক্ষাক্রম পরিবর্তন হয়, হ্যাঁ, পাঠ্যসূচি পরিবর্তন হয় সময়ে সময়ে, পাঠ্যপুস্তক উন্নয়ন হয়। এগুলো হয় পরীক্ষার মাধ্যমে, অ্যাসেসমেন্টের মাধ্যমে এটা করা যায়। আপনি একটা বই লিখলেন, হ্যাঁ, বিজ্ঞানের বই, মনে করেন দশম শ্রেণী, নবম দশম শ্রেণীতে পাঠ্য করা হলো একটি বিজ্ঞান বই। এখন ওই বিজ্ঞান বইটি যদি দেখা যায় কি এটা ইন্টার লেভেলে, তাহলে এটার কাঠিন্যতা বেশি, তাহলে ছেলেমেয়েরা দেখবেন বেশি ফেল করবে পরীক্ষা দিলে। তাহলে ফেল করলে আমরা বুঝে নিব, অর্থাৎ পাঠ্য পুস্তকটা কাঠিন্যটা বেশি, তাহলে আমরা এটা মাধ্যমিক লেভেলের উপযোগী করে আবার পুনরায় পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নিতে পারি। যদিও এটা শিক্ষকের কাজ না, এটা এনসিটিবির কাজ, অর্থাৎ ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষের কাজ, কিন্তু এরপরও শিক্ষক হিসেবে আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে। 7 নম্বর পরীক্ষার উদ্দেশ্য কি? দুর্বল শিক্ষার্থীদের উন্নত করার প্রচেষ্টা চালানো। অর্থাৎ পরীক্ষার মাধ্যমে সবল ছাত্র, দুর্বল ছাত্র বোঝা যায়, আর দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ ধরনের পদক্ষেপ নেওয়া যায় যাতে করে তাদের দুর্বলতা কাটানো যায়। পরীক্ষার উদ্দেশ্যগুলির মধ্যে প্রিয় প্রশিক্ষণার্থী সবাই দেখুন, 8 নম্বর অনুন্নত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা। আমরা তো এই যে দেখেন, আমরা যখন জেএসসি পাবলিক পরীক্ষা হয়, এসএসসি হয়, এইচএসসি হয়, আমরা এখনো কিন্তু এই ডিজিটাল বাংলাদেশও আমরা দেখতে পাই অনেক স্কুল এসএসসি পরীক্ষায়, না, শূন্য পাস করে, না, পাশের হার শূন্য। মানে সেখানে মাস্টার আছে, শিক্ষক আছে, কিন্তু এসএসসি কোন শিক্ষার্থী পাস একজনও করে নাই।
তাহলে আমরা কি ধরে নিতে পারি? এটা অনুন্নত শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে পদক্ষেপ নেওয়া যেত। তাহলে পরীক্ষার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে, অর্থাৎ কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে ভালো, কোন শিক্ষা প্রতিষ্ঠান মাঝারি ধরনের, কোন শিক্ষা প্রতিষ্ঠান একেবারেই অনুন্নত। শিক্ষা প্রতিষ্ঠান অনুন্নত মানে সেখানে শিক্ষা প্রশাসনের অনুন্নত, সেখানে শিক্ষকদের প্রশিক্ষণের অভাব, শিক্ষকদের দুর্বলতা, এগুলি বোঝা যায় কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে কিন্তু। তারপরে আসুন ৯ নম্বর পরীক্ষার উদ্দেশ্যাবলী। শিক্ষায় ৯ নম্বর উদ্দেশ্য কি দেখেন? শিক্ষায় মূল্যায়ন পদ্ধতির কার্যকারিতা যাচাই এবং এর প্রতি জনগণের আস্থা বাড়ানো। প্রিয় প্রশিক্ষণার্থী ভাইয়েরা, এই ৯ নম্বরটা যদি আমি একটু ব্যাখ্যা করি, শিক্ষায় কি মূল্যায়ন পদ্ধতির কার্যকারিতা যাচাই। এই যে আমরা এই যে এসএসসি পরীক্ষা দেয় না, জেএসসি পরীক্ষা দেয়, আমরা অনেক সময় যে বোর্ডের খাতা কাটি না, এরপরে পত্রিকায় কি দেখি, তাই মানে ইজি ভাবে অনেকে নাম্বার বেশি পেয়ে যাচ্ছে বা ওভার মার্কিং হচ্ছে না, অথবা পাশের হার বেশি বেড়ে গিয়েছে, এ প্লাস বেশি পাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা মূল্যায়ন পদ্ধতির কার্যকারিতা বলা যায় না? এগুলো আমরা যাচাই করে হয়তো দেখা যায় কি গবেষণা করলে দেখা যায় পাঠ্যপুস্তকটা একটু ইজি, অথবা ওভার মার্কিং একটু, পরীক্ষকরা একটু ইজি ভাবে খাতা কাটছে। সেটার উপরে আমরা পরবর্তীতে শিক্ষা প্রশাসন কি সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ আর একটু হার্ড লেভেলে কাটা, হ্যাঁ, তারপরে ফেইলের হার, পাশের যে পার্সেন্টেজ এটাকে কন্ট্রোল করা, হ্যাঁ, জনগণের আস্থা যাতে ফিরে আসে, কি বলেন? এগুলি নেওয়া যায় পরীক্ষার মাধ্যমে। ১০ নম্বর সেটা হচ্ছে কি শিক্ষার্থীদের জ্ঞান ধারণা ও দৃষ্টিভঙ্গির অসম্পূর্ণতা কারণ নির্ণয় করা। অর্থাৎ পরীক্ষা নেওয়ার মাধ্যমে কোনো শিক্ষার্থী কোনো বিশেষ সাবজেক্টে যদি খারাপ করে, তাহলে আমরা ধরে নিতে পারি ওই সাবজেক্টে ওই শিক্ষার্থীর জ্ঞানটা, ধারণা, দৃষ্টিভঙ্গি পরিপূর্ণ হয়নি। তারপরে কি করতে পারি? সংশোধনের ব্যবস্থা নিতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মানে পরীক্ষা শুধু শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়ার জন্য না, পরীক্ষা শুধু শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পরিমাপ যাচাই করার জন্য না, শিক্ষকেরও জ্ঞান অর্জন পরিমাপ যাচাই করা যায়। শিক্ষকের, তারপরে বিদ্যালয় প্রশাসনের দক্ষতা পরিমাপ করা যায় পরীক্ষার রেজাল্টের মাধ্যমে। হ্যাঁ, এমনকি পরীক্ষার মাধ্যমে এনসিটিভি যে বই তৈরি করে মানে শিক্ষার্থীদেরকে দিচ্ছে, এনসিটিভির দক্ষতাও যাচাই করা যায়। এমনকি শিক্ষা ব্যবস্থায় যারা জড়িত, হ্যাঁ, শিক্ষক, শিক্ষার্থী, স্কুল প্রশাসন, হ্যাঁ, শিক্ষা প্রশাসন, সবার দক্ষতা এই পরীক্ষার মাধ্যমে কিন্তু যাচাই করা সম্ভব। তাহলে পরীক্ষার বহুমুখী উদ্দেশ্য আমরা জানলাম। এখন আসুন আমি এই পরীক্ষার উদ্দেশ্য নিয়ে আর কিছু কথা বলি। আমাদের এই বাংলাদেশে মাধ্যমিক বিদ্যালয়ে শিখন যাচাইয়ে আমরা যে পরীক্ষা নিই, আমরা প্রথম সাময়িক পরীক্ষা নিই, বার্ষিক পরীক্ষা নিই, কি বলেন না, ইন্টারনাল স্কুল ভিত্তিক, এগুলি কিন্তু সব কিন্তু সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ পাঠদানের পরে ছাত্রছাত্রীরা কতটুকু কোন বিষয়ে কতটুকু জ্ঞান অর্জন করলো সেটা পরিমাপ করার জন্য বার্ষিক পরীক্ষা নিয়ে প্রথম সাময়িক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা নিই। আর আমরা ৩টা পাবলিক পরীক্ষা দিই। ৩টা পাবলিক পরীক্ষার মাধ্যমে কিন্তু, অর্থাৎ যেমন অষ্টম শ্রেণীর শেষে জেএসসি পরীক্ষা, প্রথম পাবলিক পরীক্ষা, তারপর দশম শ্রেণীর শেষে এসএসসি পরীক্ষা, আর দ্বাদশ শ্রেণীর শেষে এইচএসসি পরীক্ষা। এগুলি নেওয়া হয় কেন? অর্থাৎ মানে তারা কতটুকু জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জনের পরিমাপটা করা হয় এবং তার উপর ভিত্তি করে সার্টিফিকেট দেওয়া হয়, কি বলেন?
কিন্তু আমাদের আরেক ধরনের শিখন যাচাই বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ে না সবাই অনুভব করছে। আরেকটা শিখন যাচাই খুব দরকার, সেটা হচ্ছে ওই ধারাবাহিক শিখন যাচাই। যেটা আমি একটু আগে বলেছিলাম, সেটা হলো ক্লাস চলাকালীন সময়ে আপনি মনে করেন একজন শিক্ষক, আপনি একটা বিষয়ের টিচার, আপনি ক্লাসে ঢুকলেন, পড়াচ্ছেন, এভাবে ৩ মাস পড়ালেন। এখন ৩ মাস পড়ানোর পরে প্রথম সাময়িক পরীক্ষা যে নিবেন, এটা তো আসলে ৩ মাস পড়াই ফেলছেন, কিন্তু পড়া চলাকালীন সময়ে যদি মূল্যায়ন করতেন, তাহলে নিশ্চয়ই ওই শিক্ষার্থী ৩ মাস পরে একটা ভালো পরীক্ষা দিতে পারত। অর্থাৎ তার ত্রুটি বিচ্যুতি ক্লাস চলাকালীন আপনি ধরে ফেলতে পারতেন, দুর্বলতার দিক, সবলতার দিক। সেটাকে আমরা বলছি ধারাবাহিক মূল্যায়ন, অর্থাৎ ধারাবাহিক শিখন যাচাই। এইটা আমাদের মানে বেশি প্রয়োজন। সাথে সাথে আবার চূড়ান্ত পরীক্ষাও প্রয়োজন আছে, কেননা তার তার পরবর্তী ক্লাসে প্রমোশনের জন্য চূড়ান্ত পরীক্ষার প্রয়োজন আছে, সার্টিফিকেট দেওয়ার জন্য, সে কোন গ্রেডের ছাত্র, কোন গ্রেডের ছাত্রী, সেটার জন্য চূড়ান্ত পরীক্ষার প্রয়োজন। অর্থাৎ দুই ধরনের শিখন যাচাই আমাদের প্রয়োজন এট এ টাইম মাধ্যমিক বিদ্যালয়ে। এটা হচ্ছে কি ধারাবাহিক শিখন যাচাই, আরেকটা হচ্ছে এই চূড়ান্ত শিখন যাচাই। কিন্তু আমাদের বাংলাদেশে না চূড়ান্ত শিখন যাচাইয়ের প্রতি শিক্ষক, বিদ্যালয় এবং শিক্ষার্থী, অভিভাবক সবাই যতটুকু যত্নশীল, কিন্তু ধারাবাহিক শিখন যাচাইতে বেশি প্রয়োজন তার চেয়েও সেই অনুযায়ী কিন্তু শিক্ষকরাও কিন্তু সচেতন না, শিক্ষা প্রশাসনও না, আর অভিভাবক শিক্ষার্থীরা তো নাই বটে। তবে এখন আমরা সবাই অনুভব করছি আমাদেরকে ধারাবাহিক শিখন যাচাইয়ের প্রতিও গুরুত্ব দিতে হবে। ধারাবাহিক শিখন যাচাইয়ের প্রতি কেন গুরুত্ব দিব? অর্থাৎ ক্লাস চলাকালীন শিখন যাচাই যদি আমরা করি শিক্ষক হিসেবে, তাহলে কিন্তু ল্যাকিং থাকবে না। ল্যাকিং না থাকলে কি চূড়ান্ত ফলাফল অবশ্যই ভালো হবে। যেমন আসেন আমি একটা উদাহরণ দিই, প্রিয় প্রশিক্ষণার্থীরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে আমার এই ক্লাস আপনারা শুনছেন। যেমন মনে করেন ইংলিশ মাধ্যমিক বিদ্যালয়ে আমার মনে হয় সেই 1 থেকে ক্লাস 10 অথবা 12 যাই বলেন, সব জায়গায় কিন্তু ইংলিশ আবশ্যিক বিষয়, কি বলেন না? এখন ইংলিশের আসলে ইংলিশ বিষয়টা দক্ষতা বলতে আমরা কি বুঝি? আমার তো মনে হয় 4টা স্কিল ডেভেলপমেন্ট করা। সেটা হচ্ছে কি লিসেনিং স্কিল, যেকোনো ইংলিশ কেউ বললে শুনে বুঝতে পারা। স্পিকিং স্কিল, ইংলিশে বলতে পারা। রাইটিং স্কিল মানে যেকোনো ইংলিশে লিখতে পারার দক্ষতা। আর রিডিং স্কিল। এখন আপনি আসেন না, আমাদের যে সনাতন ভাবে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে যে ইংরেজি পড়ানো হয় এবং ৩ মাস পরে প্রথম সাময়িক, ৬ মাস পরে অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা দিচ্ছে, আবার এসএসসি পরীক্ষা দিচ্ছে না, এইচএসসি পরীক্ষা। পাবলিক পরীক্ষা আমরা খেয়াল করে দেখবেন না ইংলিশে প্লাস পাচ্ছে, কিন্তু ইয়া ইংলিশ স্পিকিং এ তার দক্ষতা অর্জিত হয় নাই। তার মানে সে তো ওই পেপার পেন্সিল অর্থাৎ কাগজে কলমে যে পরীক্ষা দেয়, সে শুধু রাইটিং স্কিল তার ডেভেলপমেন্ট হয়েছে, পরীক্ষার হলে বসছে, পরীক্ষার টেবিলে বসছে, ফুল অ্যান্সার দিয়েছে, বুঝে হোক না বুঝে হোক সে প্লাস পেয়ে গেছে। কিন্তু ইংলিশের যে আর বাকি 3টা দক্ষতা যেটা তার প্রতি মুহূর্তে ভবিষ্যতে কাজে লাগবে, স্পিকিং স্কিল না, লিসেনিং স্কিল, হ্যাঁ, রিডিং স্কিল, এগুলি তো আমরা যাচাইয়ের কোনো ব্যবস্থা এসএসসি তে আছে? এটা ইংলিশের কোনো ব্যবহারিক টেস্ট এরকম আছে? আমার জানা মতে তো নেই। তাহলে এই কারণে আমরা কি দেখতে পাই? একটা শিক্ষার্থী ১২ বছর ইংরেজি শিখার পরও আমাদের বাংলাদেশে ইংরেজিতে যে কাঙ্ক্ষিত মানের দক্ষতা, সেটা অর্জিত হচ্ছে না। ফর এক্সাম্পল একটা আমি ইংলিশের কথা বললাম, সে একইভাবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই এই ধরনের ল্যাকিং থাকবে। যদি আমরা ধারাবাহিক মূল্যায়ন না করি। ধারাবাহিক মূল্যায়ন করলে কি হবে জানেন? এই ইংলিশ টিচার সে ক্লাসের মধ্যেই মৌখিক যোগাযোগ দক্ষতা, বিভিন্ন দক্ষতা আছে তো তার মধ্যে মৌখিক যোগাযোগ দক্ষতা যাচাইয়ের জন্য সে দেখবে কোন শিক্ষার্থী আমার ইংলিশ ক্লাসে সে ইংলিশে বক্তব্য উপস্থাপন করতে পারছে, হ্যাঁ, আত্মবিশ্বাসের সাথে সে যোগাযোগ করতে পারছে, তাকে মার্কিং দিবে। তাহলে এই যে আমরা যেটা আমি বলতে চাচ্ছি,
আমাদের যে মাধ্যমিক বিদ্যালয়ে যে শিখন যাচাই কার্যক্রম, সেখানে আমরা কি শিখলাম? পরীক্ষার উদ্দেশ্য আলোচনা করতে যেয়ে আমরা প্রথমে জানলাম পরীক্ষার অনেক উদ্দেশ্য, বহুমুখী উদ্দেশ্য, 10টা উদ্দেশ্য এখানে আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে এটাও মনে রাখবেন, এই শিখন যাচাইকে কার্যকর করার জন্য 2 ধরনের শিখন যাচাই আমাদের প্রয়োগ করতে হবে। ধারাবাহিক শিখন যাচাই ক্লাস চলাকালীন সময়, আর ক্লাসের পরে নির্ধারিত সময় পরে আমরা পরীক্ষার মাধ্যমে অর্থাৎ সামষ্টিক মূল্য যাচাই। 2টাই আমাদের যদি আমরা প্রয়োগ করি তাহলে আপনি শিক্ষক হিসেবেও দক্ষ হবেন, আর আপনি শিক্ষার্থীরাও বুঝবে এবং শিখতে পারবে, শিখন সফল হবে। তো এখন আসেন, এরপরে আমি চলে যাচ্ছি প্রশিক্ষণার্থী এই জেএসসি পরীক্ষার বৈশিষ্ট্য। এখানে না আপনাদের একটা কথা বলে রাখি, আমি গত ক্লাসে একটা নিয়েছিলাম শিখন যাচাইয়ের উপর, ইউনিট 2। এখানে আপনারা এই ডক্টর শেখ আমজাদ হোসেনের এই বইটা খুবই ভালো। আমি আবার আজকে বলছি, মোহাম্মদ মুজিবুর রহমান ও প্রফেসর ডক্টর শেখ আমজাদ হোসেন, শিখন ও শিখন যাচাই। এই বইটা আপনারা না থাকলে সংগ্রহে কিনে ফেলবেন। আরেকটা বই আমি নাম বলছি, সেটা হচ্ছে মিতা ট্রেডার্স এর মোহাম্মদ আহসান হাবিব ও সুমেরা আহসান, এটাও শিখন ও শিখন যাচাই। আর যারা একটু ভালো করতে চান, নিজেকে শিক্ষক হিসাবে গড়ে তুলতে চান, তারা একাধিক বই কিনে একটা নিজের নিয়ন্ত্রণে নিজের লাইব্রেরিতে রাখবেন, পড়বেন, তাহলে ভালোভাবে শিখতে পারবেন। তাহলে আসুন স্ক্রিনে জেএসসি পরীক্ষার যে বৈশিষ্ট্য বলি, এখানে দেখা যাচ্ছে 7টি বৈশিষ্ট্য। কিন্তু আপনাদের বইয়ে দেখা যাচ্ছে 20টা বৈশিষ্ট্য। আমি ইম্পর্টেন্ট দেখে 7টা স্ক্রিনে আমি ফুটিয়ে তুললাম। এই 7টা বৈশিষ্ট্য বুঝলে আপনারা বুঝতে পারবেন। আপনারাও জেএসসি অনেকে পরীক্ষা দিয়ে এসেছেন, বা আপনারা অনেকে স্কুলের শিক্ষক, আপনারা জানেন। তারপরে বলছি, বর্তমানে বাংলাদেশে 8ম শ্রেণীর শিক্ষা শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে, সবাই জানে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এটা পাবলিক পরীক্ষা। এটা একটি কি পাবলিক পরীক্ষা। আর 3 নম্বর হচ্ছে জেএসসি পরীক্ষা না, বহু নির্বাচনী এমসিকিউ আছে 30 নম্বরে এবং সৃজনশীল আছে 70 নম্বরে, সেটাও জানেন। 4 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম জীবনমুখী শিক্ষা এবং কারুকলা বিষয় সমূহের ধারা বিষয়সমূহ। এই 3টা বিষয় না নাই, বোর্ডের কোনো পরীক্ষা নেই। এই 3টা বিষয়ের ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডের নম্বর পত্রে উল্লেখ থাকবে। এই যে ধারাবাহিক মূল্যায়ন, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি কিছুক্ষণ আগে বলেছি ধারাবাহিক মূল্যায়ন। এখন আসেন, এই ধারাবাহিক মূল্যায়ন আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের অভাব, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কিছুটা অসচেতনতা বলা যায়। আমাদের ধারাবাহিক মূল্যায়ন কি হয়? আপনারা বিভিন্ন স্কুলে আছেন হয়তো অনেকে। এই ধারাবাহিক মূল্যায়নটা যদি আমরা যদি টু দি পয়েন্টে নিতে পারি, তাহলে এই 3টা বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে কাঙ্ক্ষিত শিখন ফল, কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন অবশ্যই সম্ভব। কিন্তু আমরা যদি শুধু নম্বরটাই যদি বোর্ডে পাঠিয়ে দিই, তাহলে এইটার একটা মনিটরিং সিস্টেম, এটাকে বলা হয় বাংলাদেশের শিক্ষায় ল্যাকিং। একটা ভালো জিনিসকেও আমরা কিন্তু প্রশিক্ষণের অভাবে এটা মন্দে পর্যবসিত হয়ে যায়। ধারাবাহিক মূল্যায়ন আমার এই শিক্ষকতা জীবনে আমি দেখেছি অত্যন্ত ইফেক্টিভ একটি মূল্যায়ন ব্যবস্থা, যদি বিদ্যালয় প্রশাসন, শিক্ষক এটার মর্ম বুঝে এবং সেইভাবে যদি আমরা মূল্যায়নটা নিতে পারি, তাহলে শিক্ষার্থীরা ওই বিষয়ে কাঙ্ক্ষিত দক্ষতা অবশ্যই অর্জন করবে। 5 নম্বর কি জেএসসি পরীক্ষার বৈশিষ্ট্য, এই পরীক্ষার ফলাফল অনুসারে 10ম শ্রেণী পর্যন্ত না বৃত্তির ব্যবস্থা আছে, এটা তো জানেন। অর্থাৎ যারা ভালো করে তাদেরকে গভর্নমেন্ট বৃত্তি দেয় এই জেএসসি পরীক্ষার ভিত্তিতে। আর 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই পরীক্ষার সনদপত্র যোগ্যতা অনুযায়ী চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমরা জানি অনেক সময় 8ম শ্রেণী পাশে অনেক ধরনের ছোট ছোট চাকরি আছে, এগুলি জেএসসি সনদপত্র চালু হওয়ার পরে, জেএসসি পরীক্ষা চালু হওয়ার পরে এই সনদপত্রটা দিয়ে ওই ধরনের চাকরিগুলি চাকরিতে ব্যবহার করা যায়। আর 7ম যে জেএসসি পরীক্ষার বৈশিষ্ট্য, সেটা হলো জেএসসি পরীক্ষাকে শিক্ষার্থীর পেশাগত জীবনের প্রবেশদ্বার। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, একটু খেয়াল করেন 7 নম্বর পয়েন্টটা।
গেটওয়ে টু প্রফেশনাল লাইফ হিসাবে বর্ণনা করা যায়। অর্থাৎ অষ্টম শ্রেণীর শেষে এই যে নবম শ্রেণীতে একজন শিক্ষার্থী সে কি বিজ্ঞান বিভাগ নিবে, না ব্যবসা শিক্ষা নিবে, না না মানবিক নিবে, এটার একটা কি গেটওয়ে, না প্রবেশদ্বার। অর্থাৎ জেএসসি পরীক্ষা পর্যন্ত, জেএসসি পরীক্ষায় যদি সে ভালো করে, ভালোভাবে সে তার শিক্ষণফল অর্জিত হয়, তাহলে এই তিনটা বিভাগে সে কি বিজ্ঞান নিবে, না ব্যবসা শিক্ষা নিবে, না না মানবিক ক্যারিয়ার বিল্ড আপ করবে, এই সম্পর্কে সে সিদ্ধান্ত নিতে পারে। শিক্ষার্থীও পারে, অভিভাবকও পারে, আবার বিদ্যালয়ও পারে সিদ্ধান্ত নিতে। এই এখন আসেন, আমি চলে যাচ্ছি এসএসসি পরীক্ষার বৈশিষ্ট্য। অর্থাৎ আমি আবারও বলি, জেএসসি, এসএসসি, এইচএসসি অনেকটা মিল আছে, আবার কিছুটা অমিল। অমিলগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। যেমন এসএসসি পরীক্ষার প্রথম বৈশিষ্ট্য আমি লিখেছি 10 বছর ব্যাপী শিক্ষা সমাপনান্তে, অর্থাৎ দশম শ্রেণীর শেষে জাতীয় ভিত্তিতে না, মাধ্যমিক স্তরে একটা পাবলিক পরীক্ষা হিসাবে এটি প্রথম পরীক্ষা। প্রথম বলছে এই কারণে, মাধ্যমিক লেভেলে কিন্তু এসএসসিটা প্রথম, আর নিম্ন মাধ্যমিক লেভেলে জেএসসিটা প্রথম। 2 নম্বর যে এসএসসি পরীক্ষার বৈশিষ্ট্য দেখেন, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য পরীক্ষার্থীকে স্কুল পর্যায়ে গৃহীত নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় না। কিন্তু প্রশিক্ষণার্থী ভাইয়েরা, বাংলাদেশে কি টেস্ট পরীক্ষা অনেক স্কুলে তো, অনেক স্কুলে একেবারে টেস্ট পরীক্ষার মতো যদি হয়, তাহলে অবশ্যই একটা মানদণ্ড, না? কিন্তু সেখানে যদি কোনো ধরনের মনিটরিং সিস্টেমের দুর্বলতা থাকে, তাহলে কিন্তু ওই ওই স্কুলে শিক্ষার্থীদের যতটুকু দক্ষতা অর্জন প্রয়োজন অতটুকু দক্ষতা হয় না, ফলে রেজাল্ট খারাপ হয়, ফলে স্কুলের মানটা নিম্নমুখী হয়। তাহলে আমরা ধরে নিতে পারি এটা একটা বৈশিষ্ট্য, মানে টেস্ট পরীক্ষায় মাস্ট অবতীর্ণ হতে হয়, উত্তীর্ণ হতে হয়। 3, এসএসসি বা সমমানের পরীক্ষায় শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, এই দুইটি বিষয় না ওই ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে এই মূল্যায়ন করা হয়। এখন ধারাবাহিক মূল্যায়নটা কিভাবে করবেন, বিশেষ করে এসএসসি, এই সেটা হচ্ছে নবম শ্রেণীতে প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার নম্বরপত্র রেকর্ডে রাখবেন, সংরক্ষণে রাখবেন, মানে ধারাবাহিক মূল্যায়ন করে। আর দশম শ্রেণীতে প্রথম সাময়িক ও প্রাক নির্বাচনী পরীক্ষা নিবেন, টিচার নিবেন, নিয়ে মোট 4 বারের নম্বরের রেকর্ড সংরক্ষণ করার নিয়ম। আমরা শুধু ওই যে এসএসসি পরীক্ষা একটা এভারেজ নাম্বার বোর্ডে যদি পাঠায় দিই, তাহলে কি হলো? আহ, এই ইয়াটা হলো না, মানে মান সম্পন্ন মূল্যায়নটা হলো না। আমি আবারও বলি, একজন ধারাবাহিক মূল্যায়নটা নবম ও দশম শ্রেণীতে 2 বার নিবেন, প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক। এখন প্রশ্ন করতে পারেন, স্যার বার্ষিক পরীক্ষায় কি নেওয়া হবে না? হ্যাঁ, না, বার্ষিক পরীক্ষা নিতে পারেন, কিন্তু বোর্ড বলছে রেকর্ড রাখবেন বোর্ডে পাঠানোর জন্য প্রথম সাময়িক ও দ্বিতীয় সাময়িক। আর দশম শ্রেণী 2 বার, একটা প্রথম সাময়িক আর একটা প্রাক নির্বাচনী। এই মোট 4 বারের রেকর্ড সংরক্ষণ করে এই 4 বারের রেকর্ডের গড় গড় নাম্বারটা শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে। এটা হলো অ্যাকচুয়াল মানদণ্ড এবং নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কিন্তু বাস্তবে প্র্যাকটিসটা বাংলাদেশে খুব কম হচ্ছে আমার জানা মতে। 4, প্রত্যেক পরীক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় সৃজনশীল, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথক পৃথক ভাবে পাস করতে হবে। এটা কিন্তু আবার জেএসসি তে নাই। জেএসসি তে কিন্তু আপনার বহু নির্বাচনী আর সৃজনশীল, মানে টোটাল একইভাবে, মানে আলাদা আলাদা পাস করার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এসএসসি টা আছে। তাহলে এটা পার্থক্য মনে রাখবেন। পঞ্চম যে বৈশিষ্ট্য, সেটা হলো দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তি প্রদানের ব্যবস্থা আছে এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। আপনারা জানেন ওই ভালো রেজাল্ট করলে যারা, তারা কিন্তু বোর্ড থেকে 2 বছর বৃত্তি পেয়ে থাকে এসএসসি পরীক্ষায় যারা খুব ভালো রেজাল্ট করে। 6 নম্বর এসএসসি পরীক্ষার বৈশিষ্ট্য কি? এই এসএসসি পরীক্ষার ফলাফলের উপর শিক্ষার্থীর পরবর্তী উচ্চশিক্ষা নির্বাচন নির্ভরশীল। আপনারা অবশ্যই জানেন, তাহলে এই কারণে বলতে পারি এসএসসি এবং এইচএসসি দুইটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনে। হ্যাঁ, এই কারণে। আর বয়সটাও তো ইম্পর্টেন্ট। আপনি শিক্ষক হিসাবে মনে রাখবেন, এমন এক
মানে আমরা ছাত্রছাত্রী এমন এক বয়সে শিক্ষাদান করি যখন তাদের গঠনের বয়স, মানসিক জ্ঞান, হ্যাঁ, শারীরিক ফিটনেস সবকিছু কিন্তু মাধ্যমিক লেভেল, অর্থাৎ এই 18 বছরের মধ্যেই, কি বলেন? এই কারণে আপনার উপরে নির্ভর করছে প্রত্যেকটা শিক্ষার্থীর জীবন গঠন, হ্যাঁ, জ্ঞানের জ্ঞানের পরিপক্কতা তৈরি করা। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গ্রেডিং পদ্ধতিতে, আমরা সবাই জানি। এবং এসএসসি পরীক্ষার সার্টিফিকেট উচ্চশিক্ষার ভর্তির ক্ষেত্রে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হয়। কি তাই নয় কি? উচ্চশিক্ষা ভর্তির ক্ষেত্রে তাহলে এসএসসি পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। তবে জেএসসি পরীক্ষা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ হলেও আমরা এই যে করোনাকালীন সময়ে এই যে এসএসসি পরীক্ষার্থী তাদেরকে যে অটো পাস দিল, আপনারা খেয়াল করে দেখেছেন সেখানে জেএসসি পরীক্ষাটাও বিবেচনায় নিয়েছে অন্তত 25%, না আমার জানা মতে। যে যা হোক, এই হচ্ছে এসএসসি পরীক্ষার বৈশিষ্ট্য। তাহলে এখানে মনে রাখার মতো বিষয় হচ্ছে কি, উচ্চশিক্ষায় এটা খুব ভালো ভূমিকা রাখে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে এসএসসি সার্টিফিকেট অবশ্যই দেখাইতে হয়। আর বহু নির্বাচনী ব্যবহারিক সৃজনশীল পৃথক ভাবে পাশ করতে হয়। আর ধারাবাহিক মূল্যায়নটা কিভাবে করতে হয় সেটাও খুব ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, আর এখন আসেন আমরা চলে যাই এইচএসসি পরীক্ষার বৈশিষ্ট্য। আমি যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমি স্ক্রিনে আনছি, যেগুলি আপনারা পড়ে পারবেন সেগুলো আপনারা পড়ে নিবেন। এখানে আমি বৈশিষ্ট্যের মধ্যে এনেছি মাত্র 5টি। যেহেতু ইতিমধ্যে আপনারা অনেকটাই বুঝে ফেলছেন আসলে আমার আলোচনার স্টাইলটা কিরকম। দেখেন, 1 নম্বর, শিক্ষা বোর্ডের অধীনে এটি একটি পাবলিক পরীক্ষা। বাকি 2টাও পাবলিক পরীক্ষা ছিল, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা উত্তীর্ণের পরে শিক্ষার্থীরা 2 বছর সম্পন্ন করার পরে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য কি, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পেশামুখী উচ্চশিক্ষা নির্বাচন করতে পারে। খুব ইম্পর্টেন্ট, পেশামুখী অর্থাৎ ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ব্যাংকার হওয়া, এই পেশামুখী লাইনটা ধরার জন্য এইচএসসি পরীক্ষার পরে শিক্ষার্থীরা নির্বাচন করতে পারে। 3, এইচএসসি পরীক্ষা পাশের সনদ আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বাংলাদেশে যে এইচএসসি পরীক্ষা দেওয়ার, এইচএসসি পরীক্ষা পাশের যে সনদ, এটা না ইন্টারন্যাশনাল ভাবে এটার একটা অ্যাকসেপ্টেশন আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। মাধ্যমিক লেভেলের কিন্তু নাই। আপনি কি ইন্টার পাস করে গেলে মোটামুটি বিদেশে এটাকে কাউন্ট করা হয়। তাহলে এইচএসসিটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন, বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন পদ্ধতির মাধ্যমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, আমরা সবাই জানি। তবে এটা জেনে রাখেন, সৃজনশীল বহু নির্বাচনী এটা কিন্তু ইন্টারে চালু হয়েছে, বেশি বছর হয়নি। কিন্তু মাধ্যমিক এবং জেএসসি তো অনেক আগেই চালু হয়েছিল, এখন ইন্টারও চালু হয়েছে। 5, মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় 3টি শাখায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমার হাতে সময় কম, এগুলি নিয়ে আরো অনেক আলোচনা করা যায়। যেহেতু অনলাইন, নির্ধারিত সময়ের মধ্যে আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে চলে যেতে চাই। এখন আসেন খুব ইম্পর্টেন্ট, শিক্ষার্থীর জ্ঞানমূলক দক্ষতার শিখন যাচাই। এখন আপনারা বলতে পারেন দক্ষতা কত রকম? এই নিচেই দেখেন স্ক্রিনের, এই দেখেন, মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে শিক্ষার্থীর শিখন যাচাইকে না 3টি ক্ষেত্রে ভাগ করা যায়। কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। আপনারা একটু লিখে রাখতে পারেন, নোট ডাউন করতে পারেন। একটা হচ্ছে জ্ঞানমূলক ক্ষেত্র, কগনিটিভ ডোমেইন। 2 হচ্ছে আবেগীয় ক্ষেত্র, অ্যাফেক্টিভ ডোমেইন। 3 হচ্ছে মনোপেশিজ ক্ষেত্র, সাইকোমোটর ডোমেইন। এখন 3টা ক্ষেত্রে কিন্তু শিক্ষক হিসেবে আপনিই মূল্যায়নটা করবেন। এখন এই 3টা ক্ষেত্রের মূল্যায়ন কি একই রকম? না, একই রকম না। জ্ঞানগত ক্ষেত্রের মূল্যায়ন হবে একরকম, আবেগীয় ক্ষেত্রের মূল্যায়ন হবে ভিন্ন রকম, মনোপেশিজ ক্ষেত্রের মূল্যায়ন হবে আরেক রকম। এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে কিভাবে আমরা যাচাইটা করব। তাহলে আমি আবারও বলি, তাহলে যাচাইয়ের ক্ষেত্র 3টি। এখন আসেন, বেঞ্জামিন এস ব্লুম নামে একজন মনোবিজ্ঞানী বুদ্ধিবৃত্তিক জ্ঞানমূলক ক্ষেত্র অর্থাৎ মস্তিষ্কের সক্রিয়তায় সৃষ্ট শিখনের ক্ষেত্রকে তার ব্যাপকতা, কার্যকারিতার বিবেচনায় না 6টি স্তরে ভাগ করেছেন।
আমরা প্রথমে 3টে স্তরে ভাগ করলাম জ্ঞানের ক্ষেত্র: জ্ঞানমূলক ক্ষেত্র, আবেগীয় ক্ষেত্র, মনোপেশিজ ক্ষেত্র। প্রিয় শিক্ষার্থী, বেঞ্জামিন এস ব্লুম উনি কি করছে, 6টে স্তরে ভাগ করছে। ব্লুমের এই শিখন স্তরকে তাই ব্লুমস ট্যাক্সোনমি বলে, অর্থাৎ ওনার এই শিখন স্তরগুলোকে কি বলে? ব্লুমস ট্যাক্সোনমি বলে। ব্লুম বর্ণিত শিখনের জ্ঞানমূলক ক্ষেত্রের পর্যায়ক্রমিক স্তরগুলো হচ্ছে 6টি। কয়টি? 6টি। কি কি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? 1 জ্ঞান, নলেজ; 2 অনুধাবন, কম্প্রেহেনশন; 3 প্রয়োগ, অ্যাপ্লিকেশন; 4 বিশ্লেষণ, অ্যানালাইসিস; 5 হচ্ছে সংশ্লেষণ, সিনথেসিস; আর 6 হচ্ছে মূল্যায়ন, ইভ্যালুয়েশন। তাহলে বেঞ্জামিন ব্লুম শিখনের ক্ষেত্রকে 6টি স্তরে ভাগ করেছে, এটাও মনে রাখবেন। আমি এই বর্তমানে না এই 6টি স্তরকে বিবেচনায় রেখে কিন্তু আমাদের যে সৃজনশীল প্রশ্ন বলেন, নৈর্ব্যক্তিক প্রশ্ন বলেন, এখানে না এই 6টি স্তরের শিখন যাচাই করা হয় প্রশ্নের মাধ্যমে। এটা কিভাবে করা হয় আপনারা খেয়াল করে দেখবেন। সৃজনশীল প্রশ্ন যে 1 নম্বর প্রশ্ন করে, এটা কি আমরা বলি না জ্ঞানমূলক প্রশ্ন, মানে নলেজ বেসড। আর 2 নম্বর প্রশ্নটা কি? অনুধাবনমূলক প্রশ্ন, কম্প্রেহেনশন বেসড, না? আর 3 নম্বর প্রশ্নটা কি থাকে? প্রয়োগমূলক, না? অ্যাপ্লিকেশন, না? আর 4 নম্বর প্রশ্নটা থাকে হয় বিশ্লেষণ, না হয় সংশ্লেষণ, না হয় মূল্যায়ন। বুঝতে পেরেছেন? মানে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে এই বেঞ্জামিন ব্লুমের 4, 5, 6 এর উপর ভিত্তি করে। তাহলে এটা শিখন যাচাই এইভাবেই কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন হয়, নৈর্ব্যক্তিক বহু নির্বাচনীয় প্রশ্ন হয়। আমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে আপনার কিন্তু এই জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকে। এখন শিক্ষক হিসাবে আপনি যদি এই জ্ঞানটা আজকের এই ক্লাস থেকে নিতে পারেন, তাহলে আপনি এই জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন করতে পারবেন, সৃজনশীল প্রশ্ন করতে পারবেন। এবং এই শিখনের স্তরগুলো যে 6টি, সেটা আপনি বুঝতেও পারবেন, প্রয়োগও করতে পারবেন। তো প্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা, এখন ভাই ও বোনেরা, এখন আসেন এর পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানমূলক দক্ষতার শিখন যাচাই প্রক্রিয়া। এখানে আমি উপরে কি লিখছি দেখেন, জ্ঞানমূলক ক্ষেত্রের প্রথম 3টি স্তর। এই যে বেঞ্জামিন ব্লুম জ্ঞানের স্তরকে 6টি ক্ষেত্রে ভাগ করেছে, না? 6টির মধ্যে প্রথম 3টি স্তর কি ছিল? আমি আবার রিমাইন্ডার দিচ্ছি। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। এই 3টা স্তরকে না আমরা বলবো জ্ঞানমূলক দক্ষতা। 3টা স্তরে কিন্তু জ্ঞানমূলক দক্ষতা শিখন যাচাই। আর বাকি 3টা, যেমন ওই যে বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন, এই 3টাকে আমরা বলবো উচ্চতর চিন্তন দক্ষতা। আমি আবারও বলছি, বেঞ্জামিন ব্লুম শিখন স্তরকে 6টা পর্যায়ে ভাগ করছে। প্রথম 3টা হচ্ছে জ্ঞানমূলক দক্ষতা নাম দিব, আর পরের 3টাকে বলবো উচ্চতর চিন্তন দক্ষতা। প্রিয় প্রশিক্ষণার্থীরা, এখন আসেন এই জ্ঞানমূলক দক্ষতা মানে প্রথম 3টি, মানে জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ, এইটা আমরা টিচার হিসাবে কিভাবে যাচাই করব? শিক্ষার্থীদের এই যাচাই করব প্রধানত 3টি মাধ্যমে: শ্রেণীর কাজের মাধ্যমে, শ্রেণী অভিক্ষার মাধ্যমে, বাড়ির কাজ দেওয়ার মাধ্যমে। এখন এগুলি তো আমরা অনেকেই জানি, কিন্তু এখন আরেকটু জানা প্রয়োজন। একটু মনোযোগ দেন আমার লেকচারের প্রতি। এখন শ্রেণীর কাজটা আমি এমন ভাবে শ্রেণীর কাজটা পরিচালনা করব, যে বিষয়টা আমি পাঠদান করব ঠিক ওই বিষয়ের উদ্দেশ্য বা শিখন ফল অর্জিত হচ্ছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমি শ্রেণীতে কাজ দিব। কাজ দিয়ে কি বসে থাকবো? না, বসে থাকবো না, একটু পর্যবেক্ষণ করতে হবে। প্রিয় প্রশিক্ষণার্থী ভাই ও বোনেরা, একটু মনিটরিং করতে হবে, একটু ক্লাস একটু ঘুরে ঘুরে দেখতে হবে কোন শিক্ষার্থী শ্রেণীর কাজ পারছে, শ্রেণীর কাজ পারছে না। যে পারছে না তাকে সহযোগিতা করতে হবে। এইভাবে শ্রেণীর কাজটা প্রত্যেক শিক্ষার্থী থেকে শ্রেণীর কাজের মাধ্যমে না আপনি জ্ঞানমূলক দক্ষতার শিখন যাচাইটা করতে পারবেন। শ্রেণী অভিক্ষণ অনেকটা সেরকম। এখন আসেন বাড়ির কাজ। বাড়ির কাজ একটা দিয়ে দিলাম, হয়ে গেল না? বাড়ির কাজ দেওয়ার ব্যাপারে আমাদের একটু মনে রাখতে হবে
বাড়ির কাজ যেটা দিব সেটা হচ্ছে যে বিষয়টা আমি পাঠ দিব ওই বিষয়ের উপর ভিত্তি করে তাকে বাড়ির কাজ দিব, এবং বাড়ির কাজটা সে যাতে কোনো মুখস্থ বিদ্যা প্রয়োগ করে যাতে বাড়ির কাজটা করতে না পারে। বাড়ির কাজটা করতে যে সে যাতে ক্লাস থেকে যে জ্ঞান এবং অনুধাবন নিয়ে গেল সেটা যাতে প্রয়োগ করতে পারে বাড়ির কাজে। আর বাড়ির কাজটা দিব আমি 20 থেকে 25 মিনিটের মধ্যে যাতে আমার বিষয়ের বাড়ির কাজটা শেষ করতে পারে। আমরা অনেক সময় দেখি বাড়ির কাজ অনেক শিক্ষককে আমরা দিয়ে দেয়, যেমন ওই বাড়ির কাজটা করতে গেলে তার আর অন্য কোনো সাবজেক্টের বাড়ির কাজ হয় না। এই ধরনের কাজ করা যাবে না। বাড়ির কাজটা তাহলে প্রত্যেক সাবজেক্ট টিচার কয় মিনিটের মধ্যে বাড়ির কাজটা দিব, মানে এমন ধরনের বাড়ির কাজ দিব যেটা 20 থেকে 25 মিনিটের মধ্যে শিক্ষার্থী করে ফেলতে পারে। এই দিকে একটু খেয়াল রাখবেন। তাহলে এইভাবে যদি আমরা বাড়ির কাজটা দিই এবং ওই যে বিষয়টা পাঠ দিব ওই পাঠের উপর ভিত্তি করে বাড়ির কাজটা দিতে হবে। তো প্রিয় প্রশিক্ষণার্থীরা, তাহলে আমি এখন বুঝাইলাম প্রথম তিনটি কিভাবে আমরা শিখন যাচাই করব শিক্ষক হিসাবে। এখন আসেন পরের তিনটা, উচ্চতর দক্ষতা শিখন যাচাই। অর্থাৎ এখানে 1 নম্বর হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বিশ্লেষণ দক্ষতা শিখন যাচাই আমরা কিভাবে করব। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে বিশ্লেষণ কি, বিশ্লেষণ কাকে বলে। আমি বলছি একটু খেয়াল করুন, কোন সমগ্র বিষয় বা বস্তুকে বা কোনো কিছুর একটি সম্পূর্ণ অংশকে তার বিভিন্ন অংশে পৃথক করা বা আলাদা আলাদা করার ক্ষমতাকে বিশ্লেষণ বলে। এই উদাহরণ হিসেবে বলা যায়, যেমন কোন একজন শিক্ষার্থী একটি প্রবন্ধ বা গল্প বা বিষয়বস্তু অথবা ঘটনা শেখার পর যদি এর অংশ বিশেষের ভিত্তিতে সে যদি এটা অ্যানালাইজ করতে পারে, ব্যাখ্যা দিতে পারে, বর্ণনা দিতে পারে, তুলনা করতে পারে, এটা হচ্ছে অনেকটা বিশ্লেষণের দক্ষতা তার হয়েছে, এটা যাচাই করা। যেমন আমরা যদি বলি একটা বিজ্ঞানের মানব দেহ আছে না, মানব দেহে যে কি হাড় 360 মনে হয় না। এখন মনে করেন একটা মানব দেহের একটা অংশ হলো মস্তিষ্ক মনে করেন। এখন শিশুদের মস্তিষ্ক আর মস্তিষ্ক নিয়ে যদি আমি বিশ্লেষণের কথা বলি, তাহলে শিশুদের মস্তিষ্ক, বৃদ্ধদের মস্তিষ্ক, হ্যাঁ, নারীদের মস্তিষ্ক, এটা নিয়ে যখন শুধু মস্তিষ্ক নিয়ে যখন একজন শিক্ষার্থী বিভিন্ন ধরনের বিশ্লেষণ, এটাকে বিশ্লেষণের দক্ষতা বলা হবে। তাহলে এটা যে কোনো বিষয় না, এই বিশ্লেষণ দক্ষতা শিখন যাচাইটা শিক্ষক যদি সুচারুরূপে আমরা করতে পারি, তাহলে শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণ দক্ষতাটা পরিমাপ করা যাবে, তাদের বিশ্লেষণ পাওয়ারটা বাড়বে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানেই শিক্ষার মানটা নির্ভর করে। অর্থাৎ আমি আবারও বলছি, বাংলাদেশের শিক্ষার মান নির্ভর করবে শিক্ষকের উচ্চতর চিন্তন, শিখন যাচাই করার ক্যাপাবিলিটি এবং শিক্ষার্থীদেরকে দেওয়ার ক্যাপাবিলিটির উপর। সৃজনশীলের 4 নম্বরের বিষয়টা, বহু নির্বাচনিত উচ্চতর চিন্তন দক্ষতার জন্য খুব সুন্দর সুন্দর কৌশল আছে। 2 নম্বর উচ্চতর চিন্তন দক্ষতা শিখন যাচাই হচ্ছে সংশ্লেষণ। তাহলে হোয়াট ইজ মিন বাই সিনথেসিস? সংশ্লেষণ বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে শিক্ষার্থী কর্তৃক পূর্ণাঙ্গ কোনো বিষয় বা বস্তু বিশ্লেষণের পর ওই বিষয় বা বস্তুটির পরিপূর্ণ একটা ধারণা তার মধ্যে এসেছে কিনা, সামারাইজেশনের পাওয়ার, এটাকে বলা হয় সংশ্লেষণ। একত্রীকরণ, হ্যাঁ, এটাকে বলা হয় সংশ্লেষণ। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে বললাম বাংলাদেশের আবহাওয়া কেমন, দেখি তুমি একটা সামারি লেখো, একটা প্যারাগ্রাফ লেখো বাংলাদেশের আবহাওয়ার উপর। সে আবহাওয়ার মধ্যে কি করলো, তার বৃষ্টিপাত, তাপমাত্রা, হ্যাঁ, তোমার জলবায়ু, আর্দ্রতা সবকিছু নিয়ে আসবে না, এটাকে বলা হয় সংশ্লেষণ। এটা যে শিক্ষার্থী আনতে পারলো না, তাহলে তার ওই সংশ্লেষণ দক্ষতা অর্জিত হয় নাই। আমরা পদক্ষেপ নিব শিক্ষক হিসাবে। আর মূল্যায়ন বলতে আমরা কি বুঝবো শুনুন, অর্জিত জ্ঞানের ভিত্তিতে শিক্ষার্থীর কোনো কিছুর কতটা নিজ বিবেচনায় প্রকাশ করতে পারে তাকে মূল্যায়ন বলা যেতে পারে। অর্থাৎ শিক্ষার্থী নিজ বিবেচনায়
মানে ব্যাখ্যা করতে পারছে, মূল্যায়ন করতে পারছে। মূল্যায়নের মধ্যে কিন্তু সুবিধাও পারবে, অসুবিধাও পারবে, তুলনা করতে পারবে, কম্পারিজন, এগুলি হচ্ছে মূল্যায়ন দক্ষতার শিখন যাচাই। আমি আবারও বলি, এই উচ্চতর চিন্তন দক্ষতা যখন একজন শিক্ষার্থী অর্জন করতে পারে কোন একটা সাবজেক্টে, তখন না ওই সাবজেক্টে তার দক্ষতার পরিপূর্ণতা পায়, এবং এটা দেওয়ার দায়িত্ব আমাদের শিক্ষকদের। অর্থাৎ আমরা যদি আগে শিখতে পারি উচ্চতর চিন্তন দক্ষতাটা কি, কিভাবে আমি উচ্চতর চিন্তন দক্ষতার শিখন যাচাই কার্যক্রম পরিচালনা করব, তাহলে অবশ্যই শিক্ষার্থীরাও সেই দক্ষতা অর্জন করতে পারবে। প্রিয় প্রশিক্ষণার্থী, এই এখন আমি চলে যাচ্ছি পরবর্তী বিষয়, শিক্ষার্থীর মনোভাব পরিবর্তনের শিখন যাচাই। আচ্ছা, আমাকে একটু, আপনারা সবাই শুনছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে এই অনলাইনে শিক্ষার্থীর মনোভাব, আমাদের বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে এটা কিন্তু মনোভাব যাচাই তেমন একটা খুবই অবহেলা। হ্যাঁ, আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে কোনো কি মনোবিজ্ঞানী নেই, হ্যাঁ, বা এই পদে কোনো শিক্ষক নেই। আসলে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে না সাইকোলজি হচ্ছে মানে 99%। অর্থাৎ কোন শিক্ষার্থী পড়াশোনায় কতটুকু আগ্রহ, কোন শিক্ষার্থীর আচরণ বিদ্যালয়ের প্রতি ইতিবাচক, হ্যাঁ, লেখাপড়ার প্রতি ইতিবাচক না নেতিবাচক, সেটা যাচাই করতে হবে। তো নেতিবাচক হলে সে কখনো আপনার পাঠ গ্রহণ করবে না। তাহলে নেতিবাচক যখন শিক্ষক বুঝবে, প্রথম দায়িত্ব হচ্ছে ওই শিক্ষার্থীর মনোভাবকে ইতিবাচক করা। এটা কিন্তু আমি আবারও বলছি, শিক্ষক হিসাবে সফলতার পূর্ব শর্ত হচ্ছে যখন আমরা ক্লাসরুমে ঢুকবো, আমরা এক নজরে পর্যবেক্ষণ করে দেখব আজকে আমার যে পাঠ দান করব তার জন্য সব শিক্ষার্থী মানসিকভাবে ইতিবাচক পজিশনে আছে কিনা। যদি ইতিবাচক পজিশনে না থাকে, সেটা করে নেওয়া আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। তাহলে আমাদেরকে মনোভাব কিভাবে পরিবর্তন করব, তার জন্য না প্রথমে আমাদের জানা দরকার, সবাই প্রশিক্ষণার্থী হিসাবে, শিক্ষক হিসাবে, মনোভাব কি। দেখেন, মনোভাব কি, এটা পরীক্ষায় আসে। আমি একটা মনীষী সংজ্ঞা দিয়েছি, আপনারা বাকিটা পড়ে নেবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মনোবিজ্ঞানী থার্স্টনের মতে মনোভাব হলো একটি মানসিক বিষয়বস্তুর প্রতি ধনাত্মক বা ঋণাত্মক অনুভূতির মাত্রা, না? এটা পরিমাপ, এটাই হচ্ছে মনোভাব। তাহলে ঋণাত্মক থাকলে সেটাকে ধনাত্মক করতে হবে। ধনাত্মক না করলে আপনি যতই দক্ষ শিক্ষক হন, আপনার পাঠ গ্রহণ করবে না ওই শিক্ষার্থী, তার মানে শিখন হবে না। এই কারণে না মনোভাব পরিবর্তন করা, মনোভাবকে শিক্ষার্থীদের ইতিবাচক করা, এটা অনেক ভালো ভালো বিদ্যালয় এই কারণে না সাইকিয়াট্রিস্ট মানে মনোবিজ্ঞানী নিয়োগ দেয় ওই পদে। এটা বাংলাদেশ সরকারও চিন্তা ভাবনা করছে, হয়তো আমরা অদূর ভবিষ্যতে এই ধরনের একটা পদ, শিক্ষকের পদ পাবো, যার দায়িত্ব হবে শিক্ষকদের মনোভাব বোঝা, শিক্ষার্থীদের মনোভাব, কারো কোনো মনোভাব যদি ঋণাত্মক থাকে সেটাকে ধনাত্মকে নিয়ে আসা, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান একটা ভালো জ্ঞান চর্চার কেন্দ্র হয়। প্রিয় শিক্ষার্থী, একজন শিক্ষার্থীর মনোভাব গঠনের উপাদান তিনটি। কয়টি? তিনটি। এক, জ্ঞান বা অভিজ্ঞতা, এটাকে বলা হয় কগনিশন। দুই, অনুভূতি, ফিলিং। তিন হচ্ছে কর্মপ্রবণতা। জ্ঞান যদি না থাকে, অনুভূতি যদি নেগেটিভ থাকে, কর্মপ্রবণতাও হবে নেগেটিভ। কি বলেন, না? তাহলে আমি আবার বলি, একজন শিক্ষার্থীর মনোভাব গঠনের উপাদান তিনটি, মনে রাখবেন। এখন এই সম্পর্কে না আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন অনেক সময় দেখা যায় আমরা কখনো শিক্ষক, কখনো শিক্ষার্থী। আপনি দেখবেন কোন শিক্ষার্থী যদি কোন শিক্ষককে ভালোবাসে, কি কারণে ভালোবাসে? হয়তো দেখা যায় ওই শিক্ষকের পাঠদান তার কাছে খুব, সে বুঝতে পারে। তখন ওই শিক্ষার্থী মনের অজান্তে শিক্ষককে পছন্দ করা শুরু করে। মানে তার বোঝানোর স্টাইল ভালো স্যারের, না?
এটা হচ্ছে তার অনুভূতি, মানে জ্ঞান আসে শিক্ষকটা মানে আমাদের এই শিক্ষক প্রিয় শিক্ষক, আমার কাছে ভালো শিক্ষক, আর এখান থেকে তার অনুভূতিটা আমার প্রতি কি পজিটিভ, বা আপনাদের যে কোনো শিক্ষকের প্রতি পজিটিভ। আচ্ছা, এখন ওই শিক্ষক যদি কোনো পথে হঠাৎ বিপদগ্রস্ত হলো, তাহলে কিন্তু দেখবেন যেহেতু তার পজিটিভ, সে দৌড়িয়ে যেয়ে ওই শিক্ষককে উদ্ধার করার চেষ্টা করবে বা তার পক্ষ হয়ে কথা বলার চেষ্টা করবে। এই এটাই হচ্ছে একটা ওই শিক্ষার্থীর একটা ইতিবাচক মনোভাব ওই শিক্ষকের প্রতি। তাহলে শিক্ষক ক্লাসে ঢুকে প্রত্যেক শিক্ষার্থী যাতে তার পাঠের প্রতি, তার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি রাখে, সেটা তৈরি করা শিক্ষকের দায়িত্ব, আপনার আমার দায়িত্ব। শিক্ষার্থীর মনোভাব পরিমাপের জন্য সুন্দর সুন্দর স্কেল, মনোভাব পরিমাপক স্কেল মনোবিজ্ঞানীরা বের করেছে, যেটা আমাদের বাংলাদেশে আমার জানা মতে প্রয়োগ হয় না। কিছু কিছু বিদ্যালয়ে ভালো ভালো কয়েকটি নাম করা, কয়েকটি আমি নাম বলবো না, মনোবিজ্ঞানী পদ, একটা শিক্ষকের পদ রাখে এবং কাউন্সেলর হিসাবে রাখে। তাদেরকে মনোভাব সাইড বা হ্যাঁ মন মানসিকতা সাইড বা মনোভাব, বিহেভিয়ার, এগুলি নিয়ে দায়িত্ব পালন করতে বলে। ওই সকল স্কুলগুলি খুব ভালো রেজাল্টও করে। যা হোক, শিক্ষার্থীর মনোভাব পরিমাপের জন্য না কিছু মনোভাব পরিমাপ স্কেল আছে, এগুলির মাধ্যমে শিক্ষার্থীর মনোভাব পরিমাপ করা যায় বিদ্যালয়ের প্রতি, বিষয়ের প্রতি, শিক্ষকের প্রতি। যেমন ওই মনোভাব স্কেলগুলি হচ্ছে: 1 লিকার্ট মনোভাব স্কেল, 2 হচ্ছে থাস্টার মনোভাব স্কেল, আর 3 হচ্ছে গার্টম্যান মনোভাব স্কেল। তিনটাই ইম্পর্টেন্ট, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিকার্টের মনোভাব স্কেল। এই লিকার্টের মনোভাব স্কেল এটা পরীক্ষা আসে। লিকার্টের মনোভাব স্কেলের গঠন পদ্ধতি আলোচনা করব। এর পরবর্তী ইয়াতে একটু দেখেন, আমি একটা ছবি, এই দেখেন, এরকম আপনারা একটা ইয়া করতে পারেন, বিদ্যালয় একটি আনন্দের জায়গা। এই বিবৃতি, বিদ্যালয় একটি আনন্দের জায়গা, এটা ধনাত্মক একটি বিবৃতি, এটা ঋণাত্মকও হতে পারে। নিচে দেখেন, বিদ্যালয়ে যাওয়া মানেই সময় নষ্ট করা। তাহলে আমরা প্রথমে ধনাত্মকটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। বিদ্যালয় একটা আনন্দের জায়গা, এটা আমি মনে করেন আপনার বিদ্যালয়ে আপনি অষ্টম শ্রেণীর ক্লাস টিচার, আপনি অষ্টম শ্রেণীতে একটা জরিপ চালান, এইভাবে একটা ইয়া করে বিবৃতি তৈরি করে এই 5টা কলাম, যদি শিক্ষার্থী যদি মনে করে হ্যাঁ আমার এই বিদ্যালয় আমার জন্য সবচেয়ে প্রিয়, আমি যেদিন স্কুল খোলা থাকে সেদিন আমি বাসায় থাকতে পারি না, স্কুলে চলে আসতে চাই, তাহলে নিশ্চয়ই, অর্থাৎ এখানে 5 নাম্বার, দেখেন নিশ্চয়ই মানে 5 নাম্বার, নিশ্চয়ের ঘরে টিকমার্ক দিবে। আর যদি সে মনে করে মানে নিশ্চয় হচ্ছে সবচেয়ে বেস্ট, কিন্তু এর একটু যদি কম না, মাঝে মাঝে বিদ্যালয়ের কোনো টিচারের ব্যবহার বা হেডমাস্টারের ব্যবহার বা প্রিন্সিপালের ব্যবহার বা চতুর্থ শ্রেণীর স্টাফের কোনো এক কারণে তার কিছু ল্যাকিং আছে, কিছু মনে ব্যথা আছে, তাহলে সে নিশ্চয় দিবে না, সে দিবে হ্যাঁ। তাকে আগে উদ্বুদ্ধ করতে হবে, আমি ক্লাস টিচার হিসাবে, অর্থাৎ তোমরা এই বিবৃতিটাকে এইভাবে পূরণ করবে, তাহলে সে 4 নাম্বার, কিন্তু 4 হলে হ্যাঁ, আর বলা যায় না যদি টিকমার্ক দেয় তাহলে 3, আর যদি নাতে টিকমার্ক দেয় তাহলে 2, আর আদৌ না, মোটেই আমার বিদ্যালয় আমার কাছে পছন্দনীয় নয়, তাহলে লাস্টের ঘরে টিকমার্ক দিবে 1। আচ্ছা, এইভাবে যদি আপনার ক্লাস 8 এ একটা জরিপ চালান, মনে করেন ক্লাস 8 এর আপনি ক্লাস টিচার, এখন 50 জন স্টুডেন্টের মধ্যে যদি 40 জনে বলে স্যার মোটে ভালো লাগে না, স্যার ক্লাস হয় না, অমুক স্যারের ক্লাস ভালো লাগে না, ইংলিশ স্যারের ক্লাস ভালো লাগে না, ম্যাথের টিচার ভালো লাগে না, হেডমাস্টারের ব্যবহার ভালো লাগে না, তাহলে আপনি একজন ক্লাস টিচার হিসাবে সচেতন, কি বুঝলেন? আসলে আপনার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী আপনার বিদ্যালয়ের প্রতি, বিদ্যালয়টা তাদের জন্য আনন্দের জায়গা নয়, তাহলে অবশ্যই আপনাকে আনন্দের জায়গা বানাতে হবে। তাহলে সাইকোলজিক্যাল সাইড কত ইম্পর্টেন্ট দেখেছেন? এই কারণে আপনার বিদ্যালয়ের রেজাল্ট খারাপ হয়, এই কারণে আপনার বিদ্যালয়ে ভালো রেজাল্ট হয় না।
আমি জানি না আপনারা কতটুকু এটা অনুধাবন করতে পারছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা, আমি মনে করি প্রত্যেকটা বিদ্যালয়ে কাউন্সিলর নামে একটা পদ সৃষ্টি করা উচিত, যিনি শিক্ষকদের আচরণ, শিক্ষার্থীদের আচরণ, বিদ্যালয় প্রশাসনের দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করছে কিনা, অর্থাৎ সাইকোলজিক্যাল সাইডগুলি দেখবে এবং কমিটিকে, যথাযথ কর্তৃপক্ষকে পরামর্শ দিবে ভালোর উদ্দেশ্যে। তাহলে আমরা বুঝতে পারছি মনোভাব পরিমাপ করা কত ইম্পর্টেন্ট, একটি ভালো বিদ্যালয় করা, ভালো শিক্ষণফল অর্জন করা, ভালো শিক্ষক হওয়া তার জন্য। ঠিক একইভাবে প্রশিক্ষণার্থীরা আপনারা থার্স্ট স্টুডেন্ট স্কেলটাও বুঝে নিবেন একইভাবে, কিছুটা পার্থক্য আছে, এখন আপনারা পড়লে বুঝতে পারবেন থার্স্ট স্টুডেন্ট স্কেল আর গার্টম্যান স্কেল। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিকার্টের মনোভাব স্কেল। তবে সবগুলি ইম্পর্টেন্ট। আমার থিওরিতে কিন্তু আমি বইয়ের কোনো একটা বিষয় কখনো ছাত্র জীবনও মানে বাদ দেওয়া আমার অভ্যাসে নেই। আর আমিও সবসময় আমার প্রশিক্ষণার্থী ভাই বোনদেরকে বলে থাকি, আপনারা সিলেবাসে যা থাকে সবকিছুই পড়ার চেষ্টা করবেন। না পড়া মানে ওই বিষয়টার গ্যাপ থেকে যাওয়া, আর গ্যাপ থেকে যাওয়া মানে প্রশিক্ষণে গ্যাপ থেকে যাওয়া, প্রশিক্ষণে গ্যাপ থেকে যাওয়া মানে আপনার প্রয়োগে গ্যাপ থাকবে। এখন আসেন প্রিয় প্রশিক্ষণার্থীরা, আমি আজকে যে আলোচনা করলাম এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি দয়া করে লিখে নেন, পড়ে নিবেন। যা আলোচনা করেছি তার উপর ভিত্তি করে। একের ক, পরীক্ষার উদ্দেশ্য কি? খ, বাংলাদেশের বর্তমানে প্রচলিত এসএসসি এইচএসসি পরীক্ষার বৈশিষ্ট্য পর্যালোচনা করুন। 2 এর ক, জ্ঞানমূলক দক্ষতা কি? জ্ঞানমূলক দক্ষতা কি আমি তো ইতিমধ্যে বলেছি, বেঞ্জামিন ব্লুম শিখনের 6টি ক্ষেত্রের কথা বলেছেন, তার মধ্যে প্রথম 3টি ক্ষেত্রকে একত্রে বলা হয় জ্ঞানমূলক দক্ষতা, অর্থাৎ জ্ঞান, নলেজ, অনুধাবন, কম্প্রেহেনশন, আরেকটা হচ্ছে প্রয়োগ, অ্যাপ্লিকেশন। এই তিনটাকে একত্রে বলা হয় জ্ঞানমূলক দক্ষতা। জ্ঞানমূলক দক্ষতা শিখন যাচাই প্রক্রিয়া কেমন হবে ব্যাখ্যা করুন। আমি বলেছিলাম জ্ঞানমূলক দক্ষতার শিখন যাচাই প্রধানত 3টি কাজের মাধ্যমে নেওয়া যেতে পারে, শ্রেণী কাজ, শ্রেণী অভিক্ষা, বাড়ির কাজ, এবং কিভাবে নিবেন সেটা ভালো মতো পড়ে নিবেন, আশা করি পারবেন। 3 এর খ, মনোভাব কাকে বলে? একটা সংজ্ঞা দিয়েছি, আপনারা 4-5টা সংজ্ঞা শিখে নিবেন, পরীক্ষা আসলে 4-5টা সংজ্ঞা ভালো মতো শিখে দিবেন। 3 এর খ, শিক্ষার্থীর সার্থক শিক্ষণের জন্য তার মনোভাব জানা অপরিহার্য কেন? আমার এতক্ষণের লেকচার আশা করি বুঝতে পেরেছেন, মনোভাব জানা তো আমি মনে করি অত্যন্ত ইম্পর্টেন্ট। শিক্ষকের এটা প্রধান একটি মানদণ্ড, মনোভাব জানা, কিভাবে জানতে হয়, কিভাবে পরিমাপ করতে হয়, সেই অনুযায়ী পাঠদান করা। আমি আপনাদের থেকে হয়তো অনেকের কাছ থেকে শত মাইল দূরে, কিন্তু অনলাইনে আমি মনে করি আপনারা আমার সামনে। আমিও কিন্তু এই মনোভাব জেনে সেই অনুযায়ী পাঠ দেওয়ার চেষ্টা করছি, প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করছি। 3 এর গ, মনোভাব পরিমাপে লিকার্টের স্কেল গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করুন। খুব ইম্পর্টেন্ট, আশা করি পারবেন। তারপরে টিকাগুলি লিখবেন, থার্স্ট স্টোন স্কেলটা পড়ে নিবেন, গার্টম্যান স্কেল, আর শিক্ষায় মনোভাবের গুরুত্ব। এই প্রশ্নগুলি আপনাদের আমি লিখে নেওয়ার জন্য অনুরোধ করছি। এইগুলি এই অধ্যায় থেকে পড়লে আপনারা এই অধ্যায়ের উপর খুব ভালো একটি মানে কি দক্ষতা অর্জন করতে পারবেন। আর আগামী 4 তারিখ আমি এই অধ্যায়ের বাকি লেকচারটা দিব, বাকি বিষয়ের উপর। এখন কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন।